বন্ধুরা, তোমাদের দোদন দিদা এসে গেছে আবার তোমাদের একটা গল্প শোনাতে। আজকেরও তোমাদেরকে সত্যজিৎ রায়েরই গল্প গঙ্গারামের কপাল। নদীর ধারে কোলামকুচি নিয়ে ব্যাঙবাজি খেলতে খেলতে হঠাৎ গঙ্গারামের চোখে পড়ল পাথরটা। ও যে নদীতে খেলছিল, নদীর জল খুবই অল্প, সবচেয়ে গভীর যে জায়গাটা সেখানেও হাঁটু ডোবে না, এতটা জল। আর জলটা একদম স্বচ্ছ কাচের মতো, যার জন্য নদীর তলায় যে লাল নীল হলুদ সবুজ পাথর সব দেখা যায় একদম পরিষ্কার। কিন্তু এই রকম পাথর গঙ্গারাম কোনোদিন দেখেনি। ও পাথরটা তুলে নিয়ে সুন্দর চারিদিক ঘুরে ঘুরে দেখছে, আর বাহ কি সুন্দর, আপনা থেকে এই মুখ থেকে বেরিয়ে গেছে। দেখছি একদম সাত রঙা রামধনুর যে রং, সেই রং ওই পাথরটার মধ্যে। ওর তো খুব ভালো লেগেছে পাথরটা। তখন ও পাথরটা কি করেছে, ট্যাঁকে গুজে নিয়ে ও বাড়ির দিকে রওনা হয়েছে। গঙ্গারামের যে বাড়ি আছে সেই গ্রামের নাম বৈকুণ্ঠ গ্রাম। সেখানে গঙ্গারাম তার মামার কাছে থাকে। একবার গঙ্গারামের যখন 4.5 বছর বয়স না, তখন ওই মড়কে ওর মা বাবা দুজনেই মারা গেছে, জানো তো। সেই থেকে ওর বাবা ওর মামার কাছেই ও মানুষ। তো আর ওর মামারও একটা ছেলে ছিল, মামাতো দাদা, ওর থেকে বয়স হচ্ছে একটু ওর থেকে বড়, বছর 3 বড়, তার নাম রঘু। তো সেই রঘু কুসঙ্গে পড়েছে, চুরি ডাকাতি করতে বলে ও যে ওর সাজা হয়েছে জেলে, ও 3 বছর ওর সাজা হয়েছে, ও জেলে বন্দি। আর এখন মামার সাথে তো এই গঙ্গারামই থাকে। তো মামার দেখভাল করে। মামা আবার বাতের রুগী, ভালো করে হাঁটা চলা করতে পারে না। মামার একটু জমি জমা আছে, সেই জমি জমা চাষবাস করে টোরে আগে মামা আর গঙ্গারাম মিলে করতো, কিন্তু এখন মামা বাতের অসুখে আর বেশি হাঁটাচলা করতে পারে না বলে গঙ্গারামকেই সব করতে হয়। ওই চাষাবাদ করে যা ফসল হয় মামা আর ভাগ্নে মিলে খেয়ে দিয়ে মোটামুটি আছে, ভালোই আছে। আর ছেলে তো ওরকম হাজতে, তাই মামার খুব রাগ ওই ছেলের উপর। বলে ওকে আর কোনো দিন আমি এই বাড়িতে জায়গা দেব না, এরকম আর কি বলতো। তো যাই হোক, সেও যখন নদী থেকে ওই খেলাধুলো করে আর কি ফিরছিল, তখন ও গেল সুবল কাকার বাড়িতে। সুবল কাকা হচ্ছে একজন লোক, সে হচ্ছে বুড়ো মানুষ, একাই থাকে, একটু ল্যাংড়া, হাঁটতে পারে না। তার কদিন ধরে ভীষণ জ্বর, সর্দি কাশি। তো গঙ্গারাম কি করেছে, শশী কবিরাজকে নিয়ে এসেছিল আর কি, যে একটু সুবল কাকাকে দেখে যেন ওষুধপত্র দিয়ে যায়। তো ওষুধপত্রও দিয়ে গেছে, চাকুলে পাতার রস। সেই পাতা খুঁজতেও তো গঙ্গারাম গেছে, সেই বনে বাজারে পোকামাকড়ের কামড় ঠামড় খেয়ে সেই পাতা ওই গঙ্গারামই জোগাড় করে এনে আর কি দিত। তো সুবল কাকাকে এসে দেখলো যে এখন সুবল কাকা একটু ভালো আছে, তখন ও ভাবলো যাই একটু মোক্ষদা বুড়ির সাথেও দেখা করে যাই। তার কারণ মোক্ষদা বুড়ি একদম গ্রামের এক প্রান্তে থাকে, একা মানুষ, হাঁটতে চলতে পারে না। কিন্তু সুবল কাকার বাড়ি থেকে বেরিয়ে দেখে কি বাবা রে, কি আকাশে মেঘ, মাগো রে বাবা, একদম কালো করে এসেছে। তখন বললো না, পা চালিয়ে বাড়িতেই যাই। তা পা চালিয়ে যতই জোরে জোরে হাঁটুক না কেন, বৃষ্টির হাত থেকে আর রেহাই পেল না। অঝোরে বৃষ্টি, শুধু কি বৃষ্টি, বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হচ্ছে। আর ছোট ছোট সেই শিলা পড়ছে না, এক একটা শিলা একদম বড় বড়, যেন তাল পড়ছে। সেটা মাটিতে পড়ছে আর ফটাস ফটাস করে চারিদিক ছড়িয়ে যাচ্ছে। আরে বাপরে বাপ, সব তো লোকজন, সব লোকের দাওয়ায় গিয়ে অত বৃষ্টি পড়ছে বলে সব যে যাতে বৃষ্টির হাত থেকে বাঁচে
কেউ লোকের ওই দাওয়ায় গিয়ে দাঁড়িয়েছে, গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। এক একজন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ওরে গঙ্গারাম সাবধান, আয় তোর মাথায় শিল পড়বে। মাথায় শিল পড়লো বটেই, তবে গঙ্গারাম না। হ্যাঁ, সুবল ময়রা, তার বাবা ভুজঙ্গ, সে আবার ল্যাংড়া মানুষ, সে লাঠি নিয়ে আসছিল, তার মাথায় মস্ত একটা শিল পড়ল। ব্যাস, সঙ্গে সঙ্গে ওই মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। আর ওদের পাড়ায় একটা কেলো কুকুর ছিল, সেই কেলে কুকুরটা না মাথায় একটা সেই রাবণে শিল পড়ল, সেটাও মরে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গঙ্গারাম কিন্তু থামছে না, গঙ্গারাম কিন্তু হেঁটেই যাচ্ছে। আর অত ভিড়, সব দাওয়ায় গাছের তলায় এত ভিড়, লোকজন, ও আর জায়গা নেই, ওই সেই জন্য থামছে না, ও হেঁটেই বাড়ির দিক ভিজতে ভিজতে। আর গঙ্গারামের মারা যে বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে। আর এই শিল কুড়িয়ে একটু মুখে দেয়া, ঠান্ডা তো, বরফ তো, শিল তো বরফ, ওটা ওর গঙ্গারামের খুব ভালো লাগছে। চারিদিক এত শিল পড়ছে, গঙ্গারামের গায়ে কিন্তু একটা শিলও পড়েনি। ওরে বাবা, তো গঙ্গারামের দারুণ ভাগ্য। দেখো, কুকুরটা মারা গেল, ভুজঙ্গ মারা গেল, অথচ ওই বৃষ্টি দিয়ে শিলের মধ্য দিয়ে এলো, ওর গায়ে একটা শিলও লাগলো না। বাবা, গঙ্গারামের তো দেখছি ভাগ্য ফিরে গেছে। গঙ্গারামকে তো দুঃখী বলেই জানতাম, মা বাবা মারা গেছে, মামার কাছে মানুষ, কিন্তু তো দেখছি গঙ্গারামের বেশ ভাগ্য ভালো। তবে গঙ্গারাম কিন্তু নিজেকে কোনো দিন দুঃখী মনে করতো না, ওর যা হতো সব হাসি মুখে মেনে নিত, সবাই ভীষণ ভালোবাসত ওকে। এত ভালো স্বভাব, কারোর কোনো উপকারে লাগতে পারলে তা সে করবেই সে কাজটা। মানে তার জন্য সবাই বলতো, গঙ্গারামের মতো এত ভালো ছেলে আর দুটি নেই। আর দেখতেও ছিল গঙ্গারাম চমৎকার। হ্যাঁ, সেই 4.5 বছরে বাবা মা মারা গেছে, সেই থেকে মামার কাছে মানুষ। এখন তার 18 বছর বয়স হয়েছে, বেশ ইয়াং ছেলে, দেখতে একেবারে খুব সুন্দর। গ্রামে যাত্রা টাত্রা হয় না, গ্রামে আগেকার দিনে অনেক যাত্রা টাত্রা হতো, গঙ্গারামকে আবার রাজপুত্তুরের পাঠ দিত, বুঝতে পেরেছো তো? তখন ওই রাজপুত্তুরের সাজে গঙ্গারাম যখন উঠতো স্টেজে, হ্যাঁ, অভিনয় করতো, তখন সব তো সত্যি রাজপুত্তুরের মতো দেখাচ্ছে, খুব সুন্দর। আর সবাই ভালোবাসত। আর এখন গঙ্গারামের তো বাবার তো খুব মানে ভাগ্য ভালো, সুন্দর ভাগ্য হয়ে গেছে। ব্যাপারটা কি, এই আর কি। তো যাই হোক, এইভাবে চলছে। এবার গঙ্গারামের মামা আর কি, যে তো সে তো গঙ্গারামের সাথেই ওই চাষাবাদের কাজ আগে করতে, এখন তো আর করে না। আর ওর তো ছেলে জেলে আছে, আর ওকেই ছেলের মতোই ভালোবাসে, ছেলের মতোই দেখে। তো একদিন গঙ্গারাম, এখন আর মামা যেতে পারে না চাষের কাজে, গঙ্গারামই চাষের কাজে গেছে, বুঝতে পেরেছ তো? চাষের কাজে গিয়ে ও যেই না ওই নাঙল নিয়ে চাষ করতে যাচ্ছে, হঠাৎ নাঙলের আগায় খটাং করে একটা শব্দ হয়েছে। কী ব্যাপার? ও আরও জোরে নাঙলটা মাটির তলায় দিয়ে দেখছে বেশ খটখট শব্দ। তখনও গঙ্গারাম ওই মাটিটা কেটে দেখে, ওরে বাবা, বড় একটা হাঁড়ি। ও তখন পুরো ওই মাটি কেটে হাঁড়িটা বের করতে পারছে না, এত মানে ভারী। এইসব টেনে টুনে বের করলো। গঙ্গারামের তো চেহারা তাকত ভালো, আর ইয়াং ছেলে, এই দুর্বল লোক হলে একা পারতো না, তখন দুজনের দরকার হতো। টেনে দেখে, ওরে বাবা, বড় একটা পিতলের হাঁড়ি, বেশ পিতলের ঢাকনা দিয়ে বন্ধ। ও তো ওটা খুলে দেখি, রে বাবা, কি গোল গোল হলুদ হলুদ চাটকি, কী জানি এগুলো কি। গঙ্গারাম তো কোনোদিন মোহর দেখেনি, ও তো জানে না যেগুলো মোহর। ও আর অত কি জানি কি। যাই হোক, চাষবাস করে ওই ইটা নিয়ে, কলসিটা নিয়ে তো বাড়িতে এসেছে। এসে ওই কলসিটা ওই খাটের তলে রেখে দিয়েছে। ওর অত ইন্টারেস্ট নেই, কী জানি ওগুলো কি, যাকগে। তো মামাকেও কিন্তু এই নিয়ে আর কিচ্ছু বলেনি, যে ওর মামাকে বললেও হয়তো হতো, কিন্তু ও আর অত পাত্তাই দেয়নি, কী জানি কি, ওটা খাটের তলে ঢুকিয়ে রেখে দিয়েছে।
তো এই তার মানে এটা গঙ্গারামের দ্বিতীয় কপাল। এবার গঙ্গারামের তৃতীয় কপাল, একদিন রাত্রবেলায় গঙ্গারামের বাড়ি যেখানে, তার থেকে ঠিক 7টা বাড়ি পরে আন্তা ঘোষের বাড়িতে আগুন লেগেছে। আর গ্রামগঞ্জে তো সব মাটির বাড়ি, সব চালাগুলো ওই খড়ের হয়, যার জন্য এক বাড়িতে আগুন লাগলে না নিমিষের মধ্যে পরপর বাড়িতে আগুন লেগে যায়, একটা থেকে আর একটা, আর একটা থেকে আর একটা, খুব আগুন ধরে যায়। তো আর হইচই বেঁধে গেছে, সবাই সেই বালতি নিয়ে এসে পুকুর থেকে জল নিয়ে এসে সে আগুন নেভাচ্ছে। যাই হোক, এই করে আগুন নেভাতে নেভাতে তো অনেক সময় লেগেছে। এর মধ্যে যে প্রচুর বাড়ি আগুন দিয়ে মানে আগুন লেগে গেছে, পুড়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, গঙ্গারামের বাড়িটা কিন্তু পড়েনি। হ্যাঁ, তারপরে তো গঙ্গারাম বলছে, বাবা কি ভাগ্যি বেঁচেছি, এই আমার বাড়িতে আগুন লাগলে আমার ওই বেতো মানে রুগী যে মামাটা, সে তো পুড়েই মরতো। বাবা মানে ভগবান আমার মামাকে বাঁচিয়েছে, বুঝেছ? তো সবাই সত্যি তো আশ্চর্য, দেখো এত লোকের বাড়ি পড়লো, গঙ্গারামের বাড়ির কিছু হয়নি, সত্যি ওর ভাগ্য ফিরে গেছে। তখন সবাই জিজ্ঞেসে, হ্যাঁ রে গঙ্গা, কী রে গঙ্গারাম, তোর ভাগ্য ফিরল কি করে? হ্যাঁ, তো কি হয়েছে, তোকে কি মানে কোনো ঠাকা ভগবানের আশীর্বাদটা পেয়েছিস নাকি, কি হয়েছে? তখন কি হবে, কিছুই তো হয়নি। আর ভাগ্যের কথা বলছো, এ তো ভগবানের ইচ্ছে, তার মর্জি, যেরকম চলে সেরকম চলি, আমি তো কিছু জানি না। এই আর কি। তো যাই হোক, গঙ্গারামের ভাগ্য ফিরেছে। আরও একটা, অনেকগুলো কিন্তু মানে সাইন দেখা যাচ্ছে যে গঙ্গারামের ভাগ্য ফিরেছে কি না। হ্যাঁ, আর গঙ্গারামও নিজেকে এগুলো সব ভাগ্যেই মানে মনে করছে যে আমার সত্যিই খুব ভাগ্য। হ্যাঁ, তো এরপরে গঙ্গারামের দাদা ছিল রঘুনাথ, সে জেলে গিয়ে যে 3 বছর জেল খেটেছে, তারপরে 3 মাস বাকি ছিল, সেই 3 মাস কমপ্লিট হয়ে গেছে। তো ও বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ও তো প্রথমেই গেছে ওর বাবার কাছে, আর কি বৈকুণ্ঠ গ্রামে এসেছে বাবার সাথে দেখা করবে। ও তো আর জানে না, বাবা বলেছে তুমি ত্যায্য পুত্র, তুমি আর এই বাড়িতে তোমার ঠাঁই হবে না, সেটা তো আর ও জানে না। যাই হোক, ও যাচ্ছে, কোথায় আর যাবে, বাবার কাছেই তো যাবে, বাড়িতেই তো যাবে, তাই না? তো রাস্তায় ধারে একটা হলধর বলে একজন, তার দোকান, মুদি দোকান, তাই সেখান থেকে একটু মুড়ি কিনেছে। কিনে খেতে খেতে হলধরই বলল, জানিস তো তোর যে ভাই গঙ্গারাম, তার তো ভাগ্য ফিরে গেছে রে। হ্যাঁ, সে এখন খুব ভালো আছে, তোর বাবাও এখন ভালো আছে। বললো, তাই নাকি? বললো, হ্যাঁ। বললো, আচ্ছা। তো ও গেছে, ও বাড়িতে যাওয়ার পরেই তো দেখে গঙ্গারাম বাড়ি ছিল না, ও মাঠে কাজ করছিল। ওর বাবা বলে, এখানে তোমার কোনো জায়গা হবে না, বলে দিলুম, তুমি যেখান থেকে এসেছো যাও, সেখানে যাও, এ বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না, বলেই করেছে। বললো, ঠিক আছে, আমি এ বাড়িতে থাকতে আসিনি, বলে ও আবার চলে যাচ্ছে। এই সময় রাস্তায় গঙ্গারামের সাথে দেখা। তো তখন বললো, কি দাদা, তুমি আজকে ছাড়া পেলে বুঝি? তা তোমার বাবা তো তোমার উপর খুব ক্ষেপে আছে, তুমি কি বাবার সাথে দেখা করেছো? বললো, হ্যাঁ করেছি, বাবার সাথে আমি দেখা করেছি, আমি তোর সাথে দেখা করতে এসেছি। বললো, আমার সাথে? বলো কি? বলল যে শুনলাম তোর নাকি ভাগ্য ফিরে গেছে, তুই কি কিছু ঠাকুরের বটঠর পেয়েছিস নাকি? বললো, কই না তো ঠাকুর, আমার ভাগ্য ফিরে গেছে, সবই তো ভগবানের মর্জি, যেরকম চালাবে সেরকমই তো চলবো, আমি তো কিছু পাইটেইনি দাদা। তো বললো, আচ্ছা ঠিক আছে। তা রঘু তো চিনতো গঙ্গারামকে, সরল সোজা ছেলে, তো বললে ও ঠিকই, ও যেটা জানে সেটাই বলেছে। ও তখন বলল, আমি তো যাব, ওর একটা ঠিকানা ছিল,
যেখানে চোরদের যে ওস্তাদ চোর যে থাকতো আর কি, সে কেষ্টপুরে সে থাকতো, সেও কেষ্টপুরে ওই ওস্তাদের কাছেই আর কি যাবে। তো যাওয়ার আগে ভাবছে দেখি তো গঙ্গারামের ভাগ্য ফিরেছে সবাই বলছে, তো ভাগ্য কি করে ফিরল, আমি একটু গণৎকারের কাছে যাই তো, বুঝেছ? তো ওদের বাড়ি থেকে হরিতাল বলে একটা জায়গা ছিল, সেখানে একজন গণৎকার ছিল। সেই গণৎকারের কাছে গিয়ে বলছে, গণৎকার ওকে দেখে, কিরে তুই কবে ছাড়া পেলি? শোন, তোর কপালে কিন্তু আরও দুঃখ আছে, তুই আবার জেল খাটবি, বুঝলি? আমি বলি এ যাত্রা তুই ওই কুসঙ্গ ত্যাগ কর, ভালো হয়ে যা। বলে ঠিক আছে ঠিক আছে, আমি এসছি অন্য কারণে। বলে কী কারণে? বলে তুমি কি বলতে পারবে গুনে টুনে যে আমার ভাইয়ের ভাগ্য ফিরে গেল কি করে? বলে তোর ভাই মানে গঙ্গারাম? বলল হ্যাঁ। বললো দাঁড়া দাঁড়া দাঁড়া। সেই গণৎকারের তো একদম লম্বা, একেবারে চিমড়ে চেহারা, রোগা পাটকা, আলকাতরার মতো গায়ের রং, আর বয়সের তো গাছপালা কেউ জানে না, ওর যে কত বয়স কেউ জানে না। তো গিয়ে একটা তক্তপোষের উপরে বসে একটা খাতা কলম নিয়ে কী সব এঁকে টেকে অনেকক্ষণ দেখে টেকে বললো, তোর ভাই তো এখন অনেক ধন দৌলতের মালিক। ধন দৌলত? তা তো কিছু দেখলাম না। বলে আমি তো দেখতে পাচ্ছি। তো কি করে হলো? আমার ভাই কি কোনো ভগবানের আশীর্বাদ পেয়েছে? বলল না, তোর ভাই একটা পাথর পেয়েছে। পাথর? বলল হ্যাঁ, সাতশিরা পাথর। তোর ভাইয়ের এখন বৃহস্পতি তুঙ্গে, তার কাছে কয়েক সহস্র স্বর্ণমুদ্রা মোহর আছে। বলল কি বলছেন? বলল হ্যাঁ ঠিক বলছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বলল তা কোথায় আছে? বলল তা খাটের তলায় আছে। বলল আচ্ছা ঠিক আছে। ওই তো শুনে নিয়ে ও গেল বসের কাছে। বস মানে হচ্ছে চোরেদের যে ওস্তাদ, সে মানে সব সময় চুরি চামারি করে, অন্যান্যরা সব চেলাচামুন্ডাগুলো ধরা পড়ে, ও কিন্তু ঠিক ওই পুলিশের চোখে ফাঁকি দিয়ে ওকে ধরতে পারে না, ও ঠিক পালিয়ে যায়। একদম পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর একদম মাস্টার। তার নাম মহেশ, 34 বছর বয়স। একদম নাকের নিচে মোটা হচ্ছে গোপ, একেবারে গাল ভর্তি চাপ দাড়ি, পেটানো চেহারা। ও গিয়ে দাদা করে ওর হাতটা ধরে বলছে 3 সহস্র স্বর্ণমুদ্রা। ব্যাপারটা কি? বললো শোনো বলছি, বলে তো সব ঘটনা বলল। তখন বললো আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে পরশু দিন হচ্ছে অমাবস্যা, আমি পরশু দিন রাতে যাব তোদের ওই বৈকুণ্ঠ গ্রামে চুরি করতে। বললো ঠিক আছে, তুমি চুরি করে আনতে পারলে ওটা 3 ভাগের 2 ভাগ তোমার, 1 ভাগ আমার। বললো ঠিক আছে, মানে ভাগ বাটারও হয়ে গেছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, পরশু দিন অমাবস্যার রাত ও তো তাড়াতাড়ি বেরিয়ে গেল, কারণ অনেক দূর যেতে হবে তো। শীতকাঠি নিয়ে, যা দিয়ে আর কি ওই শীত কাটে, সেই শীতকাঠি নিয়ে বেরিয়ে গেল। তো গিয়ে ও যখন পৌঁছলো রাত তখন 3টে, নিশুতে রাত। ফাল্গুন মাস, শীত তখনও পুরো যায়নি, বেশ শীতের আমেজ ভালোই আছে। তার আগে 2 দিন তো ভয়ঙ্কর বৃষ্টিও হয়ে গেছে। ও তো গিয়েই ওই গঙ্গারামের বাড়িতে শীত কাটতে শুরু করলো, কিন্তু বেশি দূর আর এগোতে পারলো না, কারণ তার 2 দিন আগে যে বৃষ্টি হয়ে গেছে, ওই লম্বা শীতের কাল ঘুম ভাঙা একটা কাল সাপ তার পায়ে এমন ছোবল মেরেছে, সে 2 মিনিটেই অক্কা। ওইভাবে শীতকাঠিও পড়ে রইল তার হাতে, সে পড়ে রইল, মরে গেল। সকালবেলা উঠে অবশ্য গঙ্গারামই সবার আগে দেখতে পেয়েছে। দেখে তো কি ব্যাপার, আমার বাড়ি চুরি করতে আসবে কেন? কি আছে আমার বাড়িতে? কিছুই তো নেই। ও কিন্তু বুঝতে পারছে না যে কি হচ্ছে, ওর কিন্তু একবারও পাথরটার কথা ওর মনে হচ্ছে না, বুঝতে পেরেছ? যাই হোক,
এই যে মহেশজি মারা গেছে এইভাবে সাপের কামড়ে, এটা তো রঘুর মাথায় গিয়ে মানে কানে গিয়ে পৌঁছেছে। এবার রঘুর মাথায় তো অন্য চিন্তা, এইভাবে হবে না, অন্য একটা বুদ্ধি করতে হবে কিভাবে ওই পাথরটা মানে ওর কাছ থেকে হাতানো যায়। ও তো অনেক ভাবছে। যাই হোক, এদিকে গঙ্গারামের মামার বাতটা অনেক কমে গেছে, মামার খিটখিটে মেজাজ ছিল, সেটা এখন সুন্দর ভালো গঙ্গারামের সাথে ভালোভাবে কথা বলে। এগুলো সবই গঙ্গারাম তার ভাগ্য বলে মনে করে। আরও ভাগ্য বলে যেটা মনে করছে গঙ্গারাম, তার মামা বলছে এবার গঙ্গারামের জন্য মেয়ে দেখতে হবে, ওর একটা বিয়ে দিতে হবে। তা শুনে গঙ্গারাম তো বেশ খুশি, কারণ বিয়েতে তার আপত্তি নেই, ভালোই হবে, একটা সুখ দুঃখের সঙ্গী হবে। ও তো সব একা করে, এবার একজন বউ আসলে ঘরের কাজটা তো সে করবে, খুব ভালো হবে, বিয়েতে তার কোনো আপত্তি নেই। আর একটা ফুটফুটে সুন্দর বউ হোক, সেটা গঙ্গারাম চায়, তাই না? যেমন ফুল সুন্দর, সকাল সন্ধ্যের আকাশ সুন্দর, পাখির ডাক সুন্দর, গঙ্গারামও চায় তারও একটা সুন্দর বউ হোক। কেমন? এটা সবই গঙ্গারাম ভাবছে, বাহ সত্যিই আমার কপাল। ওই গঙ্গারাম তোর তো ভাগ্য ফিরেছে, ভাগ্য ফিরেছে শুনে শুনে এখন গঙ্গারামের যাই হয়, গঙ্গারাম সত্যিই আমার ভাগ্য ফিরেছে। সবই এগুলো গঙ্গারামের ভাগ্য ফিরেছে, আমার সৌভাগ্য বলেই ও মনে করছে। এরই মধ্যে একদিন হাট থেকে আর কি শব্দ আসছে সেই ডেরা পেটানের। সে অ্যানাউন্স করছে যে কনকপুরের রাজার বাড়ি থেকে একটা বাদর নাকি একটা পাথর চুরি করে এনে, বাদর তো আর চুরি করে না, বাদর পাথরটা নিয়ে এসেছে, সেই থেকে ওই সাতশিরা পাথর, সেই বাড়ি থেকে রাজকন্যার পাথর ছিল ওটা, চলে যাওয়ার পর থেকে ও বাড়িতে প্রচুর অমঙ্গল, রাজবাড়িতে কোনো সুখ নেই, রাজকন্যার মুখে হাসি নেই, রাজকন্যা অসুস্থ হয়ে পড়েছে, নানান রকম দুর্ঘটনা ওই রাজবাড়িতে। তাই রাজা আর কি সারা সব জায়গায় ডেরা পিটিয়ে, সমস্ত জায়গায় ডেরা পিটিয়ে পিটিয়ে আর কি জানাচ্ছে যে কারোর কাছে যদি এই সাতশিরা পাথরটা থাকে, সে যদি রাজাকে এনে দেয়, তাহলে রাজা তাকে 1,000 স্বর্ণ মুদ্রা উপহার দেবে। বুঝতে পেরেছ? এই বলে ডেরা পিটিয়ে গেছে। ওইটা শুনে তো গঙ্গারাম কি করেছে, একটা গাছের আড়ালে গিয়ে ওর ট্যাগ থেকে ওই পাথরটা বের করে দেখে, এটারও তো একদম শিরায় শিরায় 7টা রং দেখা যাচ্ছে, তাহলে এটাই কি সেই সাতশিরা পাথর? এটাই রাজকন্যার? তাহলে এই পাথরটা আমার যথেষ্ট প্রিয়, ভীষণ স্বাদের পাথর, কিন্তু মানে রাজকন্যার ওই রকম অবস্থা শুনে ও তো মায়া দেয়া খুব, কারোর মানে দুঃখ সহ্য করতে পারে না, এটা আমি রাজকন্যাকে গিয়ে ফেরত দিয়ে আসবো। এটা আর কি গঙ্গারাম মনে মনে ঠিক করলো। এই অ্যানাউন্সমেন্টটা তো রঘুনাথের কানেও গিয়ে পৌঁছেছে। এখন রঘু ভাবলো, আমার ওই ভাইটা যা হাদা, যা সরল সোজা, ও নিঘাত ওর কাছে পাথর থাকলে এইটাও দিতে যাবে। তো আমি গিয়ে একটা কাজ করি, আমি গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে থাকি একটা বাঁশ নিয়ে, ও যখন যাবে পেছন দিক দিয়ে মাথায় বাড়ি মেরে ওর কাছ থেকে ওই পাথর নিয়ে আসবো, আমি আর ফেরত দেব না। বুঝেছ? এই ভেবে যে রাস্তা দিয়ে কনকপুর যেতে হয়, সেই রাস্তার একটা মানে বড় জঙ্গলের মধ্যে ও লুকিয়ে রয়েছে। যে কথা সেই কাজ। গঙ্গারাম কিন্তু সত্যি সত্যিই পাথরটা ফেরত দেওয়ার জন্য সকালবেলা একটু খাবার দাবার নিয়ে অনেক দূর হেঁটে হেঁটে, তখন তো সব হেঁটেই যেত, ও বেরিয়ে পড়েছে পাথরটা ফেরত দিতে হবে। যথারীতি যাচ্ছে, আর তো পেছন দিক দিয়ে এসে সেই রঘু তো বড় একটা বাঁশ দিয়ে একেবারে গঙ্গারামের পেছনে মাথায় মারতে গেছে না, মেরেছে। হলে হবে কি, ওর কাছে তো পাথর আছে, ওই বাঁশটা একদম দুটুকরো হয়ে ভেঙে গেছে, ওর কিচ্ছু হয়নি। ও যখন পিছন ফিরে তাকালো, তখন দেখে রঘু দৌড়চ্ছে। কেন জানো? রঘু জানে যে সামনাসামনি মারামারি লড়াই করে আমি গঙ্গারামের সাথে পারবো না, ওর গায়ে হেভি শক্তি, আমাকে আচ্ছা সে পিটিয়ে দেবে, তাই ও দৌড় লাগিয়েছে। যাই হোক, গঙ্গারাম তো গেছে, গিয়ে রাজপ্রাসাদে
সামনে ওই তো প্রহরীরা সব থাকে, তাকে বলল যে এরকম একটা পাথর এনেছি, সেটা সাতশিরা পাথর কিনা রাজাকে দেখাতে। বলে আগে আমাকে দেখাও। ও তো ট্যাগ থেকে গুজে দেখিয়েছে, দেখে ও চিনতে পেরেছে হ্যাঁ এটা হতে পারে। ওকে নিয়ে গেছে একদম রাজামশাই রাজসভায় বসেনি, এত মন টন খারাপ, হ্যাঁ একদম অন্দরমহলে তিনি শয্যাশায়ী, সে অন্দরমহলেই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তো প্রণাম করলো রাজা বলে কথা, প্রণাম মহারাজ বলে গঙ্গারাম প্রণাম করে বললে দেখুন তো এইটা আপনাদের সাতশিরা পাথর কিনা। রাজার তো চোখে তখন একদম মানে ঝলমল করছে আনন্দ, কই দেখি দেখি বললে রাজাকে দেখো, হ্যাঁ এই তো আমার সাতশিরা পাথর। ওহ তুমি যে কি উপকার করলে, কে আছিস, হ্যাঁ একে 100 স্বর্ণমুদ্রা দে। তখন একটা ভেলভেটের সেই বড় সুন্দর থলেতে 100 মুদ্রা স্বর্ণমুদ্রা নিয়ে এসে দিয়েছে। তখন ও দেখে বলে কি ও মা, এই জিনিস তো আমার কাছে অনেক আছে, আর কত, এর চেয়ে অনেক বেশি আমার কাছে আছে, এ আমার দরকার নেই। বলে সে আবার কি কথা, এটা তোমার প্রাপ্য, তোমাকে নিতেই হবে। বলে না না না, এ আমার দরকার নেই, আমার তো অনেক আছে। তখন বলল না না এটা তোমাকে নিতেই হবে, তোমার এটা প্রাপ্য। তখন বলছে আপনি যখন বলছেন ঠিক আছে নেব, তখন তোমাকে আমি একা ছাড়বো না, একজন সাথে দিয়ে তোমাকে ছাড়বো, কারণ এত টাকা পয়সা নিয়ে যাওয়াটা বিপদ, রাস্তায় অনেক বিপদ আপদ হতে পারে। তখন বলছে কি রাজামশাই একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। বলে আমি যাওয়ার আগে না একবার যাকে এই আমারও পাথরটা খুব প্রিয় ছিল, দিয়ে গেলাম সেই রাজকন্যাকে একবার একটু দেখার ইচ্ছে, আমি তো কোনো দিন রাজকন্যা দেখিনি। বললাম না একটু সরল সোজা ছেলে তো। তো বলি আবার কি কথা, রাজকন্যা দেখা কি অত সহজ কথা নাকি, আর ও এখন সেই খুকিটি আছে নাকি, ওর বিয়ের কথাবার্তা চলছে। বলে সে তো আমার বিয়েরও কথাবার্তা চলছে, একটু দেখবো, তাতে দোষ কোথায়, দেখেই তো আমি চলে যাব। এই কথোপকথন হচ্ছে, ও মা এর মধ্যেই একদম পর্দা সরিয়ে সুন্দর একটি মেয়ে ঢুকে যে, তখন রাজা বলছে কি শোনায় না তুমি এখানে। বলল বাবা যে এই পাথরটা মানুষের ভাগ্য বদলে দেয়, এই পাথরটা যে ফেরত দিতে এসেছে, আমার একবার ইচ্ছে করলো তাকে একটু দেখি, তাই আমি দেখতে এসেছি। কারণ এ পাথর তো সাধারণ পাথর নয়, এ পাথর যার কাছে থাকবে তার ভাগ্য ফিরে যাবে। তখন গঙ্গারাম বলছে তা বোধহয় তুমি ঠিকই বলেছ, আমি অনেক ওই তখন বলল এই টাকা পয়সা পেয়েছি। বলে তখন এই পাথর ছিল পেয়েছো, কিন্তু পাথর না থাকলে যে তোমার ওই টাকা পয়সা থাকবে তার কিন্তু কোনো মানে নেই, তখন কিন্তু তুমি ওই আগের মতো ফিরে যাবে। বললো তা যাবো, যখন পাথর ছিল না তখন যেরকম গরিব মানে আমার অভাব অঘটনের মধ্য দিয়ে জীবনযাপন করতাম তাই করব। হ্যাঁ অভাবের মধ্য দিয়ে আমরা তো থাকি, সেই জন্য অভাবটা যে কি তাই তো আমরা জানি না, আমরা ভালোই থাকবো। তখন তো রাজকন্যার খুব ভয় লেগেছে ওর কথাবার্তা। হ্যাঁ তখন বলছে আচ্ছা এটাও তো হয়, পাথরটা তো আমাদের দুজনের কাছেই থাকতে পারে। বলে কীরকম। বলে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে পাথরটা তো আমাদের দুজনের কাছেই থাকতে পারে। বললো হ্যাঁ এটা তো ঠিক বলেছ, আমাদের দুজনের কাছেই পাথরটা থাকতে পারে। এর মধ্যে রাজা তখন বলছে হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তুমি কি রাজ্য চালাতে পারবে, আমার তো একটা মেয়ে ছেলে নেই, আমি কদিন আছি, রাজ্য তো তোমাকে চালাতে হবে। বললো রাজা মশাই এতদিন তো আমি নাঙল চালিয়েছি, হ্যাঁ চাষ করেছি, ফসল ফলিয়েছি, এসব করতেও বুদ্ধির দরকার, পরিশ্রমের দরকার। আগে নাঙল চালিয়েছি, এখন রাজ্য চালাবো, আর রাজ্য চালানোর জন্য তো মন্ত্রী আছে, সভাসদ আছে, অনেক লোক আছে। যে তা তো তুমি ঠিক কথাই বলেছ। হ্যাঁ ঠিক আছে রাজকন্যা, তাহলে আজকের আমি যাই, রাজামশাই আপনিও সব ব্যবস্থা করুন, আমার তো গিয়ে মামাকে বলতে হবে, তারপরে আবার দেখা হবে। রাজকন্যা মিষ্টি হাসি হেসে পর্দার আড়ালে আবার চলে গেল। গঙ্গারামও বেরিয়ে পড়ল, হ্যাঁ মামাকে বলতে হবে তার বিয়ে। আস্তে আস্তে বাড়িতে ঢোকার আগে তো বিরাট এক হোঁচট খেয়ে, ওরে বাবা রে আঙুলটা মনে হয় ভেঙেই গেল।
গঙ্গারাম বুঝতে পারলো পাথরটা আর আমার কাছে নেই। তার থেকেও মজার ব্যাপার, গঙ্গারাম যখন যে দেখি তো, এখন তো বুঝেছে যে ওগুলো স্বর্ণমুদ্রা, মোহর, যে খাটের তলায় হাঁড়িতে ওইগুলো। ওমা, অবাক করা কাণ্ড! দেখে হাঁড়িতে একটা মোহরও নেই, মাটি ভর্তি। আর মামাও বলছে, ও আমার বাতের ব্যথাটা আবার বেড়েছে রে। গঙ্গারাম বুঝলো পাথরটা আর আমার কাছে নেই। কিন্তু এত সব হওয়ার পরেও কিন্তু গঙ্গারাম যে তার ভাগ্য, কপাল যে খুলেছিল সেটা কপাল আবার মন্দ, সেটা গঙ্গারাম কিছুতেই মানতে রাজি নয়। কেন জানো তো? কারণ ভবিষ্যতে যেটা হতে চলেছে সেটাও বিরাট ভাগ্যের ব্যাপার। গঙ্গারাম তো রাজা হতে চলেছে, তাই না? এটাও তো ভাগ্যের ব্যাপার। কেমন লাগলো বন্ধুরা? ভালো থেকো। সামনের দিন আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে তোমাদের কাছে, তোমাদের দোলনদিদা। কেমন?